দিয়ে দিলাম আদা, মাঝরাত থেকে কিন্তু প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে, আর ভোর থেকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টিও ছিল। এখন পর্যন্ত বৃষ্টি আছেই। আর রাস্তাঘাটের অবস্থা কি বলবো, খুবই শোচনীয় অবস্থা। আর পরিবেশটা দেখুন কি শান্ত হয়ে আছে, মনে হচ্ছে যে এখনও আবার ঝড় বৃষ্টি নেমে আসবে। ঠান্ডা বাতাস বইছে কিন্তু বাহিরে প্রচুর পরিমাণে। আর বারান্দায় কিছু কাপড় মেলে দেওয়া ছিল, কাপড়গুলো ভিতরে উঠিয়ে নিলাম। আর এদিকে দেখতে পাচ্ছি রাস্তায় হাঁড়ি পাতিলওয়ালা এসেছে, আর পুরনো কাপড় দিয়ে হাঁড়ি পাতিল দিচ্ছে। এদিকে আমি পেঁপেটা ভর্তা করে নিয়েছি, আর কিভাবে পেঁপেটা খুব সহজে ভর্তা বানালাম সেটা কিন্তু ভিডিওতে শেয়ার করব। আর খুবই মজাদার সুস্বাদু একটা পেঁপে ভর্তা, আপনারা একবার দেখলে কিন্তু এই ভর্তাটা খুব সহজে করে নিতে পারবেন। আজকের রেসিপিটা কিন্তু খুবই সহজ এবং সুস্বাদু, যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। এভরিডে ব্লগ ভিডিও চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনও নতুন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর বেল বাটনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। আজকে পেঁপে আলুর দারুণ সুস্বাদু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা আপনাদের খুব বেশি সময় রান্না করতে হবে না, এই গরমে ভাতের সাথে খেতে অসাধারণ। রুটি, পরোটা, সাদা ভাত, খিচুড়ি যেটাই খাবেন না কেন ভীষণ ভালো লাগবে। এই রেসিপিটা করার জন্য একটা পেঁপে লাগছে। পেঁপেটাকে এইভাবে দু টুকরো কেটে নিব এবং ভেতরের বীজগুলো হাতের সাহায্যে ছাড়িয়ে নিব। এখন আমি উপরের সবুজ অংশগুলো কাটার দিয়ে কেটে নিচ্ছি। কিছু বীজ নিচে পড়ে গিয়েছিল, সেই বীজগুলো আমি হাতের সাহায্যে পলির ভিতরে উঠিয়ে নিচ্ছি। আর পেঁপেতে কিন্তু প্রচুর পরিমাণে কষ থাকে, কষটা যেন নিচে না পড়ে সেজন্য আমি বীজগুলো পলির ভিতরে উঠাই নিলাম। এখন আমি কাটারের সাহায্যে উপরের ছালগুলো খুব ভালোভাবে কেটে নিব। আর পেঁপের সাথে যেন সবুজ অংশ না থাকে, তাহলে কিন্তু খেতে একটু তেতো তেতো লাগতে পারে। এক পাশটা কিন্তু ছাড়ানো আমার হয়ে গেছে, তো আর এক পাশে ছাড়িয়ে নিচ্ছে উপরের খোসাগুলো। আর এভাবে কিন্তু পুরো পেঁপেটা খোসা ছাড়িয়ে নিব। পেঁপেটা কিন্তু লম্বা করে ফালি করে কাটা হয়ে গেছে। আর এই পেঁপেটা একটু শক্ত ছিল, তো কাটতে একটু কষ্ট হয়েছে, তারপরে আমি কেটে নিয়েছি। তো যাই হোক, উপরের সাদা ছালটা কিন্তু ছাড়িয়ে নিতে হবে। আমি নাইফের সাহায্যে উপরের ছালটা ছাড়িয়ে নিচ্ছি। প্রত্যেকটা পেঁপের পিসটাই কিন্তু আমি উপরের ছালটা ছাড়িয়ে নিব। আর ছালটা ছাড়ানো কিন্তু হয়ে গেছে। এবার আমি পিস পিস কেটে নিলাম। আর এদিকে চুলায় আমি পাতিলে পানি বসিয়ে দিয়েছি, পেঁপেগুলো সিদ্ধ করে নিব। আর পেঁপেটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এদিকে পেঁপে সিদ্ধ বসায় দিয়ে কিন্তু আমি পেঁয়াজটা কাটতে এসেছি। পেঁয়াজটা কিন্তু কাটা আমার হয়ে গেছে। আর এদিকে পেঁপে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। পেঁপেটা আমি একটা প্লেটের ভিতরে বেড়ে নিয়েছি। একটা বাটনার সাহায্যে কিন্তু আমি পেঁপেগুলো খুব ভালো করে মিহি করে নিচ্ছি। সাথে কিন্তু আলুও ছিল, আমি আলু এবং পেঁপে দুটোই সেদ্ধ করে নিয়েছিলাম। আর সাথে কিন্তু কয়েকটা কাঁচামরিচও সিদ্ধ করে নিয়েছিলাম। এদিকে আমার কিন্তু পেঁপেগুলো বাটনার সাহায্যে মিহি করা হয়ে গেছে। আর এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে কড়াইয়ে তেলটা গরম করে নিব, নিয়ে ওর ভিতরে একটু কালো জিরা দিব, সাথে দিয়ে দিয়েছি আমি কিছু রসুন থেতো, আর দিয়েছি আমি কিছু পেঁয়াজ কুচি। এবার সব কিছু একসঙ্গে ভালো করে নেড়ে নিতে হবে। আর যতক্ষণ না পেঁয়াজটা একটু কালার আসবে ততক্ষণ কিন্তু আমার পেঁয়াজটা ভেজে নিতে হবে। আর এর ভিতরে দিয়ে দিলাম কিছু শুকনো মরিচ, আর এই শুকনো মরিচটা কিন্তু ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এখন তেলের ভিতরে দিয়ে শুকনো মরিচটা ভালো করে ভেজে নিব, যেন কাঁচা গন্ধ না থাকে। এখন পেঁয়াজ আর রসুন, শুকনো মরিচ খুব ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি মিহি করে রাখা আলু এবং পেঁপেটা, সাথে কিন্তু কাঁচামরিচও ছিল। কাঁচামরিচটাও আমি কিন্তু খুব ভালো করে হাত দিয়ে চটকিয়ে নিয়েছি। এবার যেটা করতে হবে সেটা কিন্তু অনবরত নাড়তে হবে। নেড়ে নেড়ে পেঁপের গার যে পানি থাকবে সেই পানিটা একেবারে শুকিয়ে ফেলতে হবে। যখন একটা আঠালো ভাব আসবে তখন কিন্তু ধনিয়া পাতা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে ফেলতে হবে।
পেঁপের গার সাথে কিন্তু এক ফোঁটাও পানি থাকা যাবে না। যতক্ষণ পর্যন্ত পানি না শুকাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়তেই হবে। আর আমারটা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পেঁপেটা নামিয়ে নিচ্ছি, একেবারে কিন্তু পানি ছিল না। এদিকে কিন্তু ভর্তাটা আমি একটা প্লেটের ভিতরে বেড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আর এইভাবে একবার ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন কতটা মজার হয় খেতে। আশা করছি অনেক ভালো লাগবে ভর্তা খেতে। আপনারা যারা এ পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করেছেন অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন, আর লাইকটা দিতে কিন্তু ভুলবেন না। আপনার ছোট্ট একটা লাইক কিন্তু আমার ভিডিও বানাতে আগ্রহ যোগাবে এবং ভিডিওটা ইমপ্রেশনে সাহায্য করবে। প্রিয় বন্ধুরা, আমি সব সময় আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ। এবারে আমার সেই সুস্বাদু তরকারি রান্না করতে যেটা করতে হবে, প্রথমে আমি ব্লেন্ডারের ভিতরে বুটের ডাল, আদা, কাঁচামরিচ, সাথে দিয়ে দিব কয়েকটা রসুন, সব কিছু মিলে একসাথে ব্লেন্ড করে নিব। তারপরে আমি সেই ব্লেন্ডটা ছোট ছোট বড়ার শেপ করে নিব। ভিডিওর শুরুতে কিন্তু আমি এটা দেখিয়েছিলাম, এখন আমি মূল প্রসেসটা কিন্তু দেখাচ্ছি আপনাদের। আর এদিকে কিন্তু ব্লেন্ড করাও হয়ে গেছে, আর আমি ছোট ছোট বড়ি আকারে শেপ দিয়ে নিচ্ছি, যেটাকে বলে ডালের বড়ি। আর ডালের বড়ি দিয়ে তরকারি রান্না করে খেতে কিন্তু খুব ভালো লাগে, সেটা যে কোনো তরকারি হোক না কেন। তো আমি বাজার থেকে না কিনে হাতে তৈরি করে আজকে আমি ডালের বড়ি দিয়ে পেঁপের তরকারিটা রান্না করব, খুবই সহজ এবং সিম্পল উপকরণ দিয়ে, যেটা আপনার হাতের কাছে সব সময় থাকবে। এভাবে ডালের বড়িগুলো দেওয়া আমার হয়ে গেল। এখন আমি এক পাশ থেকে আর এক পাশে উল্টে দিব, নিচের পিঠ এভাবে প্রত্যেকটা বড়িগুলোই উল্টে দিব খুন্তির সাহায্যে। আর খুব সাবধানে উল্টে দিতে হবে যেন ভেঙে না যায়। আর একটা জিনিস দেখতেই পাচ্ছেন আপনারা, আমার বড়িগুলো কত সুন্দরভাবে ফুলে গেছে। ডালের বড়ি যত ফুলকো হবে তত কিন্তু তরকারিটা খেতে স্বাদ হবে। আর আমার ডালের বড়িতে কিন্তু প্রত্যেকটাই ফুলে ফুলে একদম মানে তুলতুলে হয়ে গেছে। আমি একটা চেক করে দেখেছিলাম, একদম ভিতরে নরম সফট হয়ে গেছে। তরকারিতে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আমি কিন্তু লাল লাল করে ভাজি করে নিচ্ছি, আপনারাও কিন্তু এইভাবে লাল করে ভাজি করে নেবেন, তাহলে কিন্তু কাঁচা ভাব থাকবে না এবং কাঁচার যে একটা গন্ধ স্মেল থাকে সেটাও কিন্তু দূর হয়ে যাবে। ডালের বড়িগুলো কিন্তু হয়ে গেছে, আমি খুন্তির সাহায্যে নামিয়ে নিচ্ছি একটা বাটির ভিতরে। তো এক এক করে সবগুলো উঠিয়ে নিলাম। এবার আমি পরবর্তীতে আবার দিয়ে দিব, এখন ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু সবগুলো বড়ি ভেজে নিব।
একই তেলে আমি ফোড়নে দিয়ে দিব কালো জিরা এবং আস্ত জিরা। পেঁপেটা দিয়ে খুব ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি। আর একটু পানি দিলাম, পানি দিয়ে লবণ দিয়ে দিলাম, সাথে দিয়ে দিয়েছি একটু মরিচের গুঁড়ো, আর একটু দিয়েছি ধনিয়া গুঁড়ো এবং হলুদের গুঁড়ো। আর পেঁয়াজটা কিন্তু ভেজে দিব না, পেঁয়াজটা কিন্তু উপর দিয়ে দিব। আর পেঁপের সাথে কিন্তু পেঁয়াজটা ভাজি হতে থাকবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। পেঁয়াজটা কিন্তু মনে রাখবেন কখনোই আপনি মশলার সাথে কষিয়ে নেবেন না। আমি যেভাবে রান্না করেছি এইভাবে রান্না করতে হবে, তাহলে কিন্তু খেতে বেশি টেস্ট হবে। পানি ছাড়াই আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। আর কষানোটা কিন্তু আমার হয়ে গেছে। আমি অল্প একটু ঝোল দিয়ে দিলাম। যতক্ষণ পর্যন্ত ঝোলটা ভালোভাবে না ফুটবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ডালের বড়িটা দিব না। আমার ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। আর ডালের বড়িটা কিন্তু আমি এখন দিয়ে দিলাম। একটু ঝোল ঝোল থাকতে কিন্তু ডালের বড়িটা দিতে হবে, কারণ ডালের বড়িটা কিন্তু ঝোল টেনে নেবে। এদিকে কিন্তু রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে মাশাআল্লাহ। এখন উপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। পেঁপে এবং ডালের বড়ি দিয়ে তরকারিটা কিন্তু আমার রেডি। আর কালো জিরা ফোড়নের যে এত সুন্দর একটা স্মেল বের হয়েছে মাশাআল্লাহ। অবশ্যই কিন্তু আপনারা এইভাবে একবার হলে ট্রাই করে দেখবেন খেতে কতটা মজা হয় আর কালারটা কত সুন্দর হয়েছে। আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।